আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আবু সাইদের মৃত্যু রহস্য জানতে হলে আমাদের আবু সাইদের ডেড বডি আবার উঠিয়ে প্রয়োজনে আবার পোস্টমর্টেম করতে হবে। একটা নিরপেক্ষ এক্সপার্টস বোর্ড দিয়ে, তাহলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সপার্ট দিয়ে একটা বোর্ড দিয়ে আবু সাইদের প্রয়োজনে আবার পোস্টমর্টেম করতে হবে। উই নিড টু নো আবু সাইদের মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করা দরকার। 16ই জুলাই রংপুরের আবু সাইদের মৃত্যুটা আমাকে এখনো ভাবায়। এই ছেলেটিকে কারা হত্যা করেছিল, কিভাবে সে মারা গেল, তার মৃত্যুর আগের যে অঙ্গভঙ্গিগুলো আমার কাছে কিন্তু খুব শিল্পিত লেগেছে। কি শিল্পিত একটা মৃত্যু! সে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়াচ্ছে এবং পুলিশ এক পর্যায়ে রাবার বুলেট দিয়ে গুলি করেছে। রাবার বুলেটে মৃতের ঝুঁকি কিন্তু অনেক কম। মৃতের ঝুঁকি কমানোর জন্যই এইসব মিছিল ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট ব্যবহার করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা এই স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলছে যে পুলিশ 15 মিটার দূর থেকে রাবার বুলেটের এই যে গুলি করেছিল, 15 মিটার, তার মানে প্রায় 48 ফিট। 15 মিটার হলো 15 গজের একটু বেশি, 16 গজের মতো প্রায়। তো এত দূর থেকে রাবার বুলেটের গুলি তার বুকে লেগেছে। তার পরের একটি ভিডিওতে পরবর্তীতে আমরা দেখি যে আবু সাইদের মাথার পেছনে ঠিক এই জায়গাটায়, বাম পাশের এই জায়গাটায় ক্ষত, এবং সেখান থেকে কিছুটা মানে রক্তাক্ত ক্ষত। তাহলে আবু সাইদের মৃত্যুটা কিভাবে হলো এটা নিয়ে আমরা কিন্তু পর্যাপ্ত মনোযোগ দেইনি। আমরা অনেক বেশি আগ্রহী ছিলাম আবু সাইদের মৃত্যুর রাজনীতিকরণ নিয়ে। শোনা যায় যে আবু সাইদ ইসলামী ছাত্র শিবিরের একজন ক্যাডার ছিলেন এবং অনেকেই বলেন যে এই মেটিকুলাসলি ডিজাইনড এই যে আন্দোলন, সরকার পতনের একটা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের আন্দোলন, সেখানে আত্মাহুতি দেওয়ার জন্য আবু সাইদকে শিবির তৈরি করেছিল। এটা অসম্ভব কিছু নয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, এ ধরনের স্লোগান আমরা শিবিরের মুখে বহুবার শুনেছি। তো শিবির যদি কাউকে আন্দোলনের স্বার্থে আত্মাহুতি দেওয়ার জন্য তৈরি করে, করতেই পারে। সেই আলোচনায় আমি আজকে যাব না। আমি এই আবু সাইদের যখন ঘটনাটা ঘটেছে দুপুরে 2-3টের দিকে হয়তো। আবু সাইদের ডেড বডিটা রংপুর মেডিকেলে কখন নিয়ে যাওয়া হলো? আবু সাইদের ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেখানে যে সময় লেখা হয়েছে সেটা হলো রাত 8:05, 8:05 PM। দুপুরের একটি ঘটনা এবং আবু সাইদকে হাসপাতালে নেওয়া হয়েছিল মৃত অবস্থায়। হি ওয়াজ ব্রড ডেড। এই মাঝখানের 5-6 ঘন্টা সময় কি ঘটেছিল? আমরা যদি এই প্রশ্নটার উত্তর খুঁজে পাই তাহলে আবু সাইদের হত্যাকাণ্ডের অনেক রহস্য কিন্তু মিটে যাবে। আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে নানামুখী আলোচনা চলছে। আমি আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্টটার একটা কপি পেয়েছি। রিপোর্টটা আপনাদের বোঝার স্বার্থে আমি একজন ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম এবং তিনি সেটি একদম স্পষ্ট করে আমাকে টাইপ করে পাঠিয়েছেন। তো এই রিপোর্টটা নিয়ে আমি একটু পর্যালোচনা করতে চাই। তার আগে আবু সাইদের বুকে যদি রাবার বুলেট লেগে থাকে এবং তিনি যদি রাবার বুলেটের আঘাতে মারা যান, তাহলে বুকের ভেতরে যে ফুসফুস, সেখানে যে রক্তনালী আছে, সেগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। কিন্তু আবু সাইদের ডেড বডির উপরে পোস্টমর্টেমে তার বুকের ভেতরে কোনো ধাতব বস্তু, কোনো গুলি, কোনো কিছু পাওয়া যায়নি।
এটা নিয়ে কোনো বিতর্ক নেই। তার বুকের ভেতরে যে কোনো বুলেট বা মেটালিক কোনো কিছু ছিল না, এটা একদম ক্লিয়ার। গুলি লাগলে তার যে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, রক্তনালী এগুলো যে ছিঁড়ে যাবে সেরকমও কোনো লক্ষণ ছিল না, বরং ছিল তার ফুসফুস কনজেস্টেড। এবং বলা হচ্ছে এই যে ফুসফুসে যে রক্ত প্রবাহ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল, কনজেশন ছিল, এবং এটাকে বলা হচ্ছে যে অক্সিজেন প্রবাহ কমে যাওয়ার কারণে এই কনজেশনটা হয়েছিল, ডিউ টু হাইপক্সিয়া, ল্যাক অফ অক্সিজেন। তার মানে কি, যদি বুলেট ইঞ্জুরিতে ভেতরে ছেঁড়া বেড়া হয়ে যেত, ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, তাহলে আমরা যে চিত্রটি দেখতে পেতাম সেটি আমরা পাইনি। তার পরিবর্তে আমরা দেখেছি যে ফুসফুসে রক্ত প্রবাহ বেড়ে গেছে এবং সেখানে অক্সিজেন স্বাভাবিকভাবে আর ছিল না। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি পোস্টমর্টেম রিপোর্টে কথা বলবো, আপনি বললেন পোস্টমর্টেম রিপোর্ট মানি না, তাহলে এই জায়গাটায় আবু সাইদের মৃত্যু রহস্য খুঁজে পাওয়ার জন্য আমাদের আসলে কি করতে হবে? আমাদের এই যে জুলাই আগস্টের যে তথাকথিত ষড়যন্ত্র বা কেউ কেউ বলেন অভ্যুত্থান, এখানে অধিকাংশ মৃত্যুই রহস্যজনক। কিছু মৃত্যু হয়েছে পুলিশ হয়তো রাষ্ট্রীয় স্থাপনা রক্ষার জন্য বা উদ্ভূত পরিস্থিতিতে গুলি চালিয়েছে, মারা গেছে, কিন্তু কতজন এভাবে মারা গেছে আর কতটা মৃত্যু থার্ড পার্টির গুলিতে হয়েছে, সেই উত্তরগুলো আমাদের পেতে হবে। না হলে এই জুলাই আগস্ট নিয়ে এই নোংরা রাজনীতিই চলতে থাকবে, প্রকৃত সত্য আমরা জানবো না। আবু সাইদের মৃত্যু রহস্য জানতে হলে আমাদের আবু সাইদের ডেড বডি আবার উঠিয়ে প্রয়োজনে আবার পোস্টমর্টেম করতে হবে, একটা নিরপেক্ষ এক্সপার্টস বোর্ড দিয়ে, তাহলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সপার্ট দিয়ে একটা বোর্ড দিয়ে আবু সাইদের প্রয়োজনে আবার পোস্টমর্টেম করতে হবে। উই নিড টু নো, আবু সাইদের মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করা দরকার। অবৈধ সরকার ভুলেও এই পথে হাঁটেন না। তাদের একজন সাবেক ছাত্র সমন্বয়ক সার্জিস আলম বলেছেন যে কবর থেকে লাশ উঠিয়ে পোস্টমর্টেম করা যাবে না। তারা এটাকে একটা সেন্টিমেন্ট করতে যাচ্ছে। এই সেন্টিমেন্টের পেছনে যে রহস্যটা লুকিয়ে আছে, যে তারা খুব ভালো করেই জানে যে প্রকৃত পোস্টমর্টেমের রিপোর্ট যদি আমরা পাই, তাহলে ইট উইল বি প্রুভেন যে এই মৃত্যুগুলো কিভাবে ঘটেছে। এবং আবু সাইদের মৃত্যু পুলিশের গুলিতে সম্ভবত ঘটেনি, সেই সম্ভাবনা খুবই কম, বরং আবু সাইদের মৃত্যু অন্যভাবে ঘটেছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এর পক্ষে প্রমাণাদি অনেক বেশি। সুতরাং আমি, যেহেতু আবু সাইদের মৃত্যুটা আমাকে খুব ভাবায়, এই 16ই জুলাই তারিখটাও আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই দিন আমার জন্মদিন। তো আবু সাইদের মৃত্যু নিয়ে আমি একটা ওপেন চ্যালেঞ্জ রেখে গেলাম, যদি সাহস থাকে একটা নিরপেক্ষ বোর্ড গঠন করে এক্সপার্ট দিয়ে তার পোস্টমর্টেমটি আবার করুন। যদি সেটি না করেন, তাহলে আমরা ধরেই নেব আবু সাইদের মৃত্যুর মধ্যে কিন্তু আছে, এবং আবু সাইদের মৃত্যুর ভেতরে যে রহস্য আছে সেটি আপনারা চান না উদ্ঘাটন করতে। আরেকটু স্পষ্ট করে বলি, অত্যন্ত পরিকল্পিতভাবে আবু সাইদকে হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করেছিল তার এই আন্দোলনের সহযোদ্ধারা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, পুলিশের গুলিতে নয়। আবু সাইদকে হত্যা করা হয়েছিল পিটিয়ে, ষড়যন্ত্রের অংশ হিসেবে। এই প্রশ্নটির উত্তর আমাদের তাই খুব জানা দরকার, আবু সাইদকে হত্যা করেছিল কারা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই জায়গাতে the technical position is that Sheikh Hasina came here as Prime Minister. She has not submitted her resignation. She has come here as Prime Minister on the request of Indian Army Chief, and because Sheikh Hasina is considered to be a friend of India, Government of India gave her shelter. তারপরে আপনার দেশে বিচার প্রক্রিয়া হয়েছে, সেখানে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে একটা ট্রাইব্যুনাল। এখানে ভাই প্রত্যর্পণ চুক্তিটা যদি আপনি কেয়ারফুলি পড়েন, সেখানে দেখবেন যে হোস্ট গভর্নমেন্টের এটা ডিসক্রিপশন, যে হোস্ট গভর্নমেন্ট যদি মনে করে যে কেউ এখান থেকে গেলে মারা যেতে পারে,
ডেথ পেনাল্টি আছে তার উপরে, এবং তার বিচার প্রক্রিয়া সঠিকভাবে হয় নাই এরকম কোনো আশঙ্কা যদি থাকে, তাইলে the host country is not bound to repatriate or extradite. হ্যাঁ, মানে ইন্ডিয়া এই ক্ষেত্রে ইন্ডিয়া বাধ্য না ওনাকে ফেরত পাঠাতে যদি ইন্ডিয়ার এই ব্যাপারে কোনো আশঙ্কা থাকে। এক সপ্তাহের বেশি হয়ে গেল এখন শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী তার একটা বক্তৃতা ধরে তুলকালাম অবস্থা। তিনি রয়টার্সকে বলেছেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবেন। এখন এই বক্তৃতার পরে বাংলাদেশে নানান প্রতিক্রিয়া আছে। বাংলাদেশের মন্ত্রীরা গতকাল পর্যন্ত কথা বলেছেন, বড় বড় মন্ত্রীরা কথা বলেছেন। আমি আপনার কাছে জানতে চাই যে এই আসার পেছনে তো অনেকগুলো জটিল বিষয় জড়িত, অনেক স্টেক হোল্ডাররা জড়িত, নিশ্চয়ই ইন্ডিয়া সরকারের ব্যাপার আছে, আমেরিকান গভর্নমেন্টের বিষয় আছে, প্লাস তার ভিসা, তার আসার প্রক্রিয়া, এগুলো সবগুলোই জটিলতা সাপেক্ষ। এত জটিলতা সামলে তার পক্ষে কি আসলে ডিসেম্বরে আসা সম্ভব হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? সুবীর ভৌমিক, আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, আদাব ভাই, শোনেন, আমি যেটা বলবো এখানে দুইটা কথা। শেখ হাসিনা একটা কথা কিন্তু খুব জোর দিয়ে বলে, এবং এটা কিন্তু হক কথা, এটা উনি বানায় বলতেছেন না। উনি যেটা বলেন যে আমি আমার দেশে ফিরবো, এটা ইন্ডিয়ার কোনো ব্যাপার নেই, ইন্ডিয়া কি ভাবে, আমেরিকা কি ভাবে, ইট ইজ নান অফ মাই বিজনেস। উনি কিন্তু এই কথাটা জোর দিয়ে বলছে। ইনফ্যাক্ট আমাদের এক ছোট বোন, ও কাশ্মীরি মেয়ে, ও ওনাকে রিসেন্টলি এনডিটিভিতে ইন্টারভিউ করছিল, নেহা। তো নেহাকেও উনি বলছেন, উনি লিখিত উত্তরও দিয়েছেন, এমনিও বলছেন हम हमारा देश में वापस जा गए तो हमारा बात है, ये इंडिया अमेरिका रशिया चाइना का कुछ नहीं है, हम हमारा देश से आया था एक पर्टिकुलर कॉन्टेक्स्ट में, ना একটা বিশেষ, এখন আমি আমার দেশে বেরোব, ইট ইজ মাই চয়েস, ইটস মাই কল, ইটস মাই ডিসিশন। এটাতে ইন্ডিয়ার কোনো বলা টলার ব্যাপার নেই। এখন আমাদের যারা লোকজন, সিকিউরিটির লোকজন বিশেষ করে, যাদের আমি বিশেষভাবে চিনি এবং যারা ওনার সাথে অলমোস্ট রেগুলার যোগাযোগ রাখেন, প্রত্যেক সপ্তাহে দেখা টেকা হয় বা ওনার সিকিউরিটি নিয়ে এদের কয়েকজনকে আমি গত কয়েকদিনে, আপনি যেমন বললেন এক সপ্তাহ ধরে একটা তোলমাটাল চলছে, আমার তো খোঁজ খবর রাখতে হয় যেহেতু মাঝে মাঝে সাংবাদিকতার সুবাদে বা এইসব, আমি এদেরকে জিজ্ঞেস করছি, এরা বলে বহেনজি নে ফেসলা কর লিয়া। সবাই, শেখ হাসিনা তো দিল্লিতে সবার বহেনজি, সে আমাদের অফিসারই বলেন আর মোদিজি বলেন, অজিত ডোভাল সবারই বহেনজি উনি, আবার যারা ওনার বাড়িতে ডিউটি করে তারাও বহেনজি। तो बोले बहन जी ने फैसला कर लिया, बहन जी जाएगा, बहन जी किसी का सुनने वाला नहीं। তো ইভেন আমাদের লোকজনও এটা বোঝে যে শেখ হাসিনা যদি একটা সিদ্ধান্ত নেয়, ওনাকে না করানোটা নেক্সট টু ইম্পসিবল ব্যাপার, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে এটা গেল শেখ হাসিনার ব্যাপার। আর আপনি যেই কথাটা আতিক ভাই আপনি বললেন যে ইন্ডিয়ার ব্যাপার, ইন্ডিয়ার একটা মানে এই আইনি জটিলতা, এইখানে জটিলতাটা খানিকটা বোধহয় বাংলাদেশের তরফ থেকে যখন বলা হইতেছে, বাংলাদেশের কিছু ওই যেমন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন বা এরকম কেউ কেউ, যে ওনাকে এক্সট্রাডিশন ট্রিটি, যেটা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ওনাকে প্রত্যর্পণ করতে হবে ভারতকে আনুষ্ঠানিকভাবে, এবং ওনাকে অ্যারেস্ট করে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, ওনার এইখানে আইসে আলাদা করে অ্যাপিল টেপিল করার, আদালতে সারেন্ডার করার কোনো স্কোপ নেই। শি উইল বি ব্রট আন্ডার অ্যারেস্ট। দিস ইজ দ্য লিগাল ভার্সন গিভেন বাই সাম টপ পিপল ইন বাংলাদেশ গভর্নমেন্ট, তাই তো এরা এই কথাটা বলছে। এখন এইখানে ইন্ডিয়ার যেটা স্ট্যান্ড পয়েন্ট আমি জানি আমাদের ফরেন অফিসের, যে শেখ হাসিনা ডিড নট কাম হিয়ার এজ এ কনভিক্ট। শেখ হাসিনা দেশে অপরাধ করে বোরখা পরায় রাতের অন্ধকারে লুকায় ইন্ডিয়াতে ঢোকে নাই। Sheikh Hasina was brought here by a military aircraft, and a formal request was made by the Bangladesh Army Chief to the Indian Army Chief. Our Prime Minister is in serious security situation. আমরা তার জন্য মানে তোমার দেশে আমরা ওনাকে সাময়িকভাবে পাঠাইতেছি, প্লিজ অ্যাকসেপ্ট হার। So the request came from the Bangladesh Army Chief to the Indian Army Chief. And the request was যে our prime minister is not safe in the country, মানে এমন আর্মি চিফ যে তার নিজের প্রাইম মিনিস্টারকে সে দেশের সিকিউরিটি দিতে পারতেছে না, মানে আমাদের আপনার মানে আর্মি চিফ আল হাজ ওয়াকারুজ্জামান, এখন তো আবার উনি আল হাজ টাজ বলতে হবে, নাইলে আবার উনি ক্ষিপ্ত হবেন। তো যাই হোক,
ইন্ডিয়া আমি যতটুকু জানি ইন্ডিয়ার কাছে তো ওনাকে ফেরত পাঠানোর জন্য আগেও সরকার ইউনুস সরকারও রিকোয়েস্ট করছে, আর এই সরকার আসার পরেও বোধহয় একটা ফর্মাল রিকোয়েস্ট আসছে। ইন্ডিয়া তার কিছু কিছু ক্ল্যারিফিকেশন চাইছে, বিকজ ইন্ডিয়া ওয়ান্টস টু বি স্যাটিসফাইড দ্যাট অল দ্য কন্ডিশনস অফ দ্য ইজ ফুলফিল। এই জায়গাতে এই এক্সট্রাডাইটি করতে হবে। শেখ হাসিনা যদি আজকে বলে আমি চলে যাব দেশে, হাউ ক্যান ইন্ডিয়া স্টপ হার? ইন্ডিয়া ক্যানট। কিন্তু যদি এই আইনি প্রক্রিয়া থাকে, ইন্ডিয়াকে এটার মধ্যে জড়ায় একটা, যেটাকে আমরা পাতি কুমিল্লার ভাষা বলি, প্যাঁচ লাগাই দিছে। এই প্যাঁচ লাগাই দিলে তো এটা, হ্যাঁ, প্যাঁচ লাগাই দিলে তো এটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। তখন এটা ইন্ডিয়া আইন কানুন, হ্যাঁ, বিচারকদের ব্যাপার চলে আসবে, লিগ্যাল অ্যাডভাইজারদের কথা চলে আসবে, কে কোথা থেকে কি ধারা দেবে, এইসব ব্যাপার চলে আসবে। আর আমি এটা জানি, আমি গত কয়েকদিনে আমার দু একজন বোন যারা বাংলাদেশের নাম করা ব্যারিস্টার ট্যারিস্টার, এদেরকেও জিজ্ঞেস করছি, হ্যাঁ, বা নাম করা লয়ার আমার, তো যে কি দাঁড়াইতেছে, বলে এইগুলি করলে তো প্যাচ হবে, ইন্ডিয়া ইজ নট অবলাইজ টু সেন্ড হার ব্যাক ইফ বাংলাদেশ ইনসিস্ট দ্যাট শি হ্যাজ টু বি সেন্ড ব্যাক বাই ফুলফিলিং the conditions of the extradition treaty. The India বলবে we are not satisfied and she did not come here as a convict. উনি তো এইখানে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ভারতে লুকায় বোরখা পরে রাত্রের অন্ধকারে ঢোকে নাই বর্ডার দিয়ে। ওনাকে এখানে বাংলাদেশের আর্মি চিফ, ইন্ডিয়ান আর্মি চিফকে ফর্মালি রিকোয়েস্ট করছে, যেই রিকোয়েস্ট ইন্ডিয়ান আর্মি চিফ আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে করছে, এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের ক্লিয়ারেন্স ফর জেনারেল দ্বিবেদী, এখন অবশ্য জেনারেল দ্বিবেদী আর নো লঙ্গার চিফ, হি ইজ জাস্ট রিটায়ার্ড, নতুন চিফ আসছে। তো ওয়াকার সাহেব বলছে ওকে ইউ সেন্ড হিম, উইল অ্যাকসেপ্ট হার, হ্যাঁ উইল অ্যাকসেপ্ট হার। এবং বাংলাদেশের মিলিটারি বিমানে করে উনি এখানে অবতরণ করছেন। কোথায় জানেন? নট ইন সিভিলিয়ান এয়ারপোর্ট, হার প্লেন ল্যান্ডেড ইন হিন্ডন। হিন্ডন ইজ আ মিলিটারি এয়ারপোর্ট নিয়ার দিল্লি, গাজিয়াবাদ বলে একটা জায়গায়, হ্যাঁ। এবং ওইখানে উনি আমাদের এয়ারফোর্স কমান্ডোদের যে বেস, যে আছে, ওইখানে ওনাকে একটা লোকেশনে বেশ কয়েকদিন হাই সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে। কেন আমাদের অনেকেরই একটা ধারণা, মানে আমাদের সিকিউরিটি সেট আপে, যে শি মে বি কিল্ড বাই সাম পাকিস্তান ট্রেন্ড মানে জেহাদিস, बिकॉज पाकिस्तान एक अनफिनिश्ड एजेंडा शेख मुजीब गद्दार था, उसका खानदान को खत्म कर दो, যেটা 75 সম্ভব হয়নি, সে আনফিনিশড এজেন্ডা এখন ফুলফিল করবে। তো এইসব নানাও ফ্যাক্টর চলে আসে এখন এখানে, যে মানে as far as শেখ হাসিনা is concerned, she is determined to go back. আমাদের যারা লোকজন এখানে আছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, তারা হলো বাহিনী রোজ 4-5 গ্রুপ কে সাথ মে মিটিং কর রা হ্যায়। আমি এরকম 2-3 জন আওয়ামী লীগ নেতার সাথে, নেতা নেত্রীর সাথে কথা বলছি, যারা এই গত 3-4 দিনে শেখ হাসিনার সাথে বৈঠক করছে। তারা সবাই বলতেছে, এবং শুধু এই নেতা নেত্রী না, অন্য যারা অনেক অফিসার এখানে আছে, যে রেডি হও, টিম নিয়ে রেডি হও, দেশে ফেরো, সবাই দেশে ফিরবে। অলরেডি আমাদের ছোট ভাই নফেল তো বলেই দিছে, অন রেকর্ড সে বলছে, যে মন্ত্রী ছিল এডুকেশন মিনিস্টার, হ্যাঁ, মহিবুল হাসান চৌধুরী নফেল, আমিও নেত্রীর সাথে দেশে ফিরবো। সেদিন দেখলাম একটা রিলে হাসান মাহমুদও বলছে, হ্যাঁ নেত্রী গেলে আমরাও দেশে ফিরবো, আমরাও ঝুঁকি নিয়ে দেশে ফিরবো। আর প্রশ্নটা হচ্ছে এখানে, ভাই নেত্রী কিভাবে দেশে ফিরবে? নেত্রীকে একটা বিমানে করে সব নেতাদের নিয়ে একসাথে ভ্রমণ করে গিয়ে ঢাকা বিমানবন্দরে নামবে না, কি উনি এখান দিয়ে এই যে বেনাপোল পেট্রাপোল এই সেক্টর দিয়ে স্থলপথে ঢুকবেন? সেগুলি বলা খুব মুশকিল। আর কিন্তু একটা ব্যাপার ঠিক, এবং এটা আমাদের লোকজনও বলতেছে, যে বাইনজি মানে উনি একটা কিছু সিদ্ধান্ত নিলে ওনাকে সেটা ঘোরানো ভেরি ডিফিকাল্ট, এবং এখন উনি ডিটারমিন টু গো, এবং উনি যাবেন, এবং উনি রোজই কয়েক দফা করে মিটিং করতেছেন, দেশেও মিটিং করতেছেন, এই টেলিগ্রাম গ্রুপ অমুক তমুক, আর এইখানে যারা আছে ওনার নেতৃস্থানীয় সবার সাথে মিটিং করতেছে। এবং উনি তো আদেশ দেন, ওনার সাথে তো বিতর্ক করার মতো অবস্থায় অন্তত এই নেতা নেত্রী যাদের আমি দেখি এখানে, তারা কেউ নাই। তারা ওই জি আপা জি নেত্রী এই মোডে থাকে। তো এদের সবাইকে বলেছে টিম নিয়ে রেডি হও, দেশে ফেরন লাগবে, যা হয় হবে, আল্লাহ ভরসা। তো এখন উনিও আল্লাহ ভরসা মোডে আছেন, ওনার লোকজনও নেত্রী বলছে কি করবে, এরকম একটা অবস্থা। তো এখানে সরি ভাই শেষ করেন, আপনি শেষ করেন, আমি বলছি না, এইটাই বলার, যে এখানে এখন যদি অন্যরকম কোনো প্যাঁচ লাগায় ভারত সরকারকে জড়ানো, যে এক্সট্রাডিশন ট্রিটি কন্ডিশন দিয়েই আসতে হবে,
তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট বলতে পারে ওনাকে যে ভাই জি ইস तरह से तो हम आपको नहीं भेजेगा, এইভাবে তো আমরা পাঠাইতে পারি না, দিস হ্যাজ সাম আদার কনোটেশন, এটার অন্য লিগেল কনোটেশন আছে। তো এই জন্য যেটা আমি মনে করি যে এই আইনগত ভেজালটা কিন্তু বাংলাদেশের তরফ থেকে শুরু হয়েছে, মানে যে এইভাবেই ওনাকে পাঠাইতে হবে। এতদিন ওরা বলতো ভারত ফেরত পাঠায় না, এখন বলছে না পাঠাইতে হলে এইভাবে এত কন্ডিশনালিটিস দিলে ইন্ডিয়া গভর্নমেন্ট অলসো উইল কাম ব্যাক উইথ কন্ডিশনালিটি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন, আমাদের দুই দেশের ব্যুরোক্র্যাটরাই এই একটা মানে চুক্তি থাকা সত্ত্বেও একটা চুক্তি কিভাবে মানে আমি যদি অ্যাভয়েড করতে চাই কি করে অ্যাভয়েড করতে, এইটা তো ব্যুরোক্র্যাটরা এই ব্যাপারে ওস্তাদ, যে কি করে আইনটাকে পাশ কাটে একটা অন্যরকম ভেজাল লাগানো যায়। এইগুলি তো বাংলাদেশ বলেন আমার ইন্ডিয়াতে বলেন এগুলি ব্রিটিশ ট্রেডিশন, ব্যুরোক্রেটিক ট্রেডিশন, এইটাতে তো সবাই চ্যাম্পিয়ন। তো এইখানে আলটিমেটলি কি দাঁড়াবে বলা খুব মুশকিল, আই ক্যানট প্রেডিক্ট, কিন্তু সি ইজ ডিটারমিন টু গো, এইটুকু আমি আপনাকে বলতে পারি। এটা আমি একাধিক জায়গা থেকে শুনছি আওয়ামী লীগের নেতা কর্মীদের, হ্যাঁ, যারা কয়েকদিনের মধ্যে গিয়ে মিটিং টিটিং করে আসছে এবং জি আপা জি নেত্রী করে আসছে, এই তোমরা টিম নিয়ে রেডি হও আমি যাবই। আমাদের লোকজনও বলতেছে যে ভাই জি তো ডিটারমিন জায়গা বল দিয়া জানে কে লিয়ে তৈয়ার। আমরা বরং মানে আমাদের লোকজন বরং একটু চিন্তিত, সিকিউরিটি নানা রকম ইস্যু আছে, বাট শি ইজ ডিটারমিন। এবং উনি মোটামুটি আমি যতটুকু শেখ হাসিনার বুঝি উনি একটা আল্লাহ ভরসা মোড়ে আছেন, আল্লাহ রাখলে ওই আমাদের ভাষায় আমাদের ইয়েতে হিন্দুরা বলে না যে রাখে কেষ্ট মারে কে, তো মানে উপরওয়ালা যদি রাখে তো আর কে কি করতে পারে, উনিও ওই আল্লাহ ভরসা মোড়ে আছেন বলে আমার ধারণা। আমি ধরো জানতে চাচ্ছি যে শেখ হাসিনা তার নেতা কর্মীদেরকে বলছে যে তোমরাও রেডি হও, কিন্তু নেতা কর্মী যারা ওখানে আছে তাদের মনোভাব কি দেখতে পাচ্ছেন আপনি? না তারা তো ওনার সামনে বড় নেতা যাকেই বলেন আপনি আপনি এমন কোন নেতাকে দেখাতে পারে যে ওনার সাথে আর্গুমেন্ট করবে, ওনার সাথে আমরা আর্গুমেন্ট করতে পারি, হ্যাঁ আমাদের কোনো টেক নাই, আমরা অনেক সময় মানে তর্কাতর্কি। কিন্তু আওয়ামী লীগে এমন কোন নেতা আছে যে ওনার মুখের উপরে তারা বললো না আপা আপনি এটা ভুল করতেছেন বা আপনি এটা ঠিক করতেছেন নাকি এটা এই আছে, এরা তো সব জি আপা জি নেত্রী, হ্যাঁ জো হুকুম ওই টাইপের একটা মোডে আছে। তো ওনার সামনে সবাই বলে আসছে আমরাও যাব, এবং কয়েকজন তো পাবলিকলি মানে সোশ্যাল মিডিয়াতে বা পাবলিক ডোমেইনে বলে দিছে। নভেল বলছে, আমি দেখলাম হাসান মাহমুদ সাহেবেরও একটা ইন্টারভিউ দেখলাম কার সাথে জানি, উনিও বলছেন যে নেত্রী গেলে আমরাও যাব। তো যে যেখানে আছে সেখান থেকে যাবে এরকম একটা। এখন সব নেতা নেত্রী যাইতে চায় কি চায় না, যারা এখানে সেফলি আসে ওইখানে গিয়ে ঝামেলায় পড়তে পারে, জেলে যেতে হবে, কেন গেলে তো সবাইকে জেলে যেতে হবে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, সবার বিরুদ্ধে মামলা আছে এবং একটা দুইটা না। হাসান মাহমুদ দেখলাম সেদিন ইন্টারভিউতে বললো ওনার বিরুদ্ধে 200 না 250 মামলা, হ্যাঁ তো মামলা তো সবার বিরুদ্ধে আছে। আমার ছোট বোন তারানা হালিম যে একটা মশা মাছি মারতে গেলে কামের বুয়াকে ডাক দেবে, তার বিরুদ্ধে 22টা মামলা মার্ডার কেস। এবং কিরকম মার্ডার কেস জানেন, মন্ত্রী থাকা অবস্থায় গাড়ির সামনে যে পতাকা থাকে ভাই, ওই পতাকা যেটা দিয়ে গাড়া হয় গাড়ির মধ্যে ওইটা একটু চোখা থাকে, তো ওইটা খুলে নাকি কারে মার্ডার করছে। মানে গপ মারার তো একটা লিমিট আছে, দের ইজ এ লিমিট টু ইমাজিনেশন রানিং রায়ট। হ্যাঁ এটা তো মানে কল্পনার মানে রায়ট হয়ে গেল। যে মহিলা আমি জানি তারা নাকি আমি এত বছর ধরে চিনি, যারা মানে মশামাছি মারতে গেলে কামের বুয়ারে ডাক দেবে, আর বুয়া এটা বাইরে যাও তো বড় ভ্যান ভ্যান করতেছে এখানে, আই নো সে নাকি মার্ডার করছে। তা আমি মাঝে মাঝে ওকে ঠাট্টা করে বলি বোন তুই তো ক্রিয়েটিভ অ্যাক্ট্রেস বলে জানতাম, তুই যে এত ক্রিয়েটিভ মার্ডার, দাদা ফাইলামি করে না বড় ভেজালে আসি, হ্যাঁ এই সব আলতু ফালতু মামলা দিয়ে রাখছে, আমি কি এইসব করতে পারি? না আমি তো জানি তুই মশামাছি মারতে পারস না, কিন্তু তোর বিরুদ্ধে মামলা, এবং মামলা কি স্কুটারে চড়ে গিয়ে, তুই তো স্কুটার চড়তে পারস না গাড়িও চালাইতে পারস না আমি জানি, স্কুটারে চড়ে গিয়ে সে ওই ফ্ল্যাগের মাস্টেড দিয়ে তাকে মার্ডার করছে। তার মানে ফ্ল্যাগের মাস্টেড তো সে তখনই পারবে যখন সে মন্ত্রী ছিল, তার মানে মন্ত্রী থাকা অবস্থায় সে মার্ডার করছে, সে মন্ত্রী থাকা অবস্থায় মার্ডার করছে। এতদিনের বাংলাদেশের পত্র পত্রিকা কেউ কোনো একটা লাইন লেখে নাই, এখন হঠাৎ করে মামলা। আর আপনি গিয়ে খোঁজ নিয়ে দেখেন যার নাম দিয়ে মামলা করেছে সে নিজেই হয়তো জানে না, সে তো নিজে তার চেনেই না, চিনলেও বড় তোর হ্যাঁ ওই আপারেতে একটু সিনেমা টিনেমাতে দেখছি, এর বেশি না, তার নামে মামলা দেওয়া হয়েছে। তো বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম ইজ ইন শ্যাম্বলস। এটা কোনো মানে আইন ভাঙাটাই যেখানে আইন, where lawlessness is the law,
এই জায়গাতে, এবং এই জায়গাতে ইউনূস সাহেব বাংলাদেশকে এনে দাঁড় করেছে। হি ইজ দ্য সিঙ্গল ম্যান হু ইজ রেসপন্সিবল ফর দিস। নোবেল লরিয়েট অমুকতম, কিন্তু হিজ এন্ডিউরিং কন্ট্রিবিউশন টু বাংলাদেশ, হি হ্যাজ টার্নড বাংলাদেশ ইনটু এ ললেস ভেন্ডেটা রিপাবলিক। একটা প্রতিহিংসার রাষ্ট্র, একটা মানে আইন নাই, আইন কানুন বলে কিছু নাই, এরকম একটা জায়গায় পরিণত করছে। এরকম তো ছিল না অবস্থা। তো এই জায়গাতে দাঁড়ায় শেখ হাসিনার লোক যারা ঢুকবে, অ্যাট দ্য ভেরি লিস্ট তারা সবাই জেলে যাবে। তো জেলে গেলে তারা মানে কি স্ট্র্যাটেজি, তারপরে পার্টির এটাকে গণ আন্দোলন করার কি, মানে আমি ঠিক মানে এন্ড গেমটা আমাদের কারো কাছে ক্লিয়ার না এখনো। কিন্তু উনি যাবেন, উনি ওনার দিক থেকে ডিটারমিন। আর যারা নেতাদের বলা হয়েছে তারা না গিয়ে এখন কি করবে? তারা তাদের যদি যাইতে বলে, উনি যদি আদেশ করেন, হ্যাঁ, তো তারা এখন না গিয়ে কি করবে বলেন? তাদের তো এইখানে ওনাকে চ্যালেঞ্জ করা বা ওনাকে অপোজ করার মতো, অন্তত এইখানে যেসব নেতারা ইন্ডিয়াতে আছেন বা বিদেশে আছেন, এরকম তো কেউ আছে বলে আমি তো দেখি না। কেউ ওনার মুখের উপর বললেন না পা এখন যাওয়াটা ঠিক হবে না আপনি। আচ্ছা দাদা, আমি শেখ হাসিনা বলছে যে ঠিক আছে ভারত আমি যাব আমার দেশে, ভারতের কি কথা, এটা মানে প্র্যাকটিক্যাল যেটা সেটা আপনি জানেন যে তার সরকারের পতন, শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং এখনো বাংলাদেশের ভেতরে ডিপ স্টেটের নিয়ন্ত্রণেই অনেক কিছুই তারা পরিচালনা করে। সেই ক্ষেত্রে চায়না আছে, আবার ওইদিকে চায়না, আমেরিকা, এই সব দিকটাকে ট্যাকেল দেওয়ার বিষয় আসবে না? মানে এগুলোকে একেবারে আপনি যে সরি আতিক ভাই, আপনি যেটা বলছেন, আই এম অলসো অ্যাওয়্যার অফ দিস, যে আমেরিকান ডিপ স্টেটের এটা রেজিম চেঞ্জ অপারেশন ছিল। আমি কিন্তু এই জিনিসটা মার্চ এপ্রিল মাসে 2024 ওয়ার্ন করছিলাম, আফটার মিটিং সাম সিনিয়র আমেরিকান পিপল, ভেরি সিনিয়র ওই সময়, এখন রিটায়ার হয়ে গেছে, এবং তারা কিন্তু পরিষ্কারই বলছিল যে ইউনো you can't keep this lady in power any longer. মানে অলমোস্ট এ চ্যালেঞ্জ টু ইন্ডিয়া, যে তোমরা চেষ্টা করে একে রাখতে পারবা না, 2 or 3 months will bring her down. আমি মার্চ মাসের এই ঘটনা আমি জানি। এরপরে আমি অনেক লোককে বলছি যে আমার তো মনে হয় আমেরিকান ডিপ স্টেট, তো আপনি কথাটা সঠিক বলছেন, আমেরিকান ডিপ স্টেটের অপারেশন। এখন তারেক সাহেব তো আমেরিকাকেও খুশি রাখতেছেন, হ্যাঁ, মানে তারেক সাহেব খুশি রাখতে চান কিনা আমি জানি না, কিন্তু তারেক সাহেব খানিকটা বেকায়দায় পড়ে গেছেন। কেন? ইউনূস সাহেব এমন এক চুক্তি করে গেছে যে আমেরিকা থেকে এই কিনতে হবে, ওই কিনতে হবে। আর ট্রাম্প বিং দ্য প্রেসিডেন্ট, ওর তো একমাত্র আছে, ইউ হ্যাভ টু মেক আমেরিকা, পৃথিবীর সব লোকেরই একটা কাজ, আমেরিকাকে আর ওনাকে ব্যক্তিগতভাবে রিচ করতে হবে, ইউ হ্যাভ টু মেক দেম রিচ। তো ওনার থেকে জিনিস কিনতে হবে। তো একটা মেজরিটি মুসলিম কান্ট্রি, তার যে লিস্ট অফ আইটেমস আমেরিকা থেকে ইম্পোর্ট করতে হবে, তার মধ্যে ব্যাপক সব পর্ক আইটেম আমি দেখলাম ওই শিডিউলের মধ্যে। এইসব জিনিস ইউনূস সাহেব সই করে গেছেন। হ্যাঁ, এখন ইউনূস এই ব্যাপারে ইউনূস সাহেবকে হুজুররা কিছু বলে টলে না। হ্যাঁ, এখন এদের ধর্মভ্রষ্ট হয় না কেউ। হ্যাঁ, এদের সাথে ইউনূসের তো ভালোই বোঝাপড়া। এদিকে আবার চীন, এখন পাকিস্তান যেই খেলাটা খেলে ভাই, তারেক রহমান এই খেলাটা কি সাফল্যের সঙ্গে খেলতে পারবে? পাকিস্তান আপনি দেখবেন চীনকেও ফিট রাখে, আমেরিকাকেও ফিট রাখে। হ্যাঁ, ওই জেনারেল আসিম মনির ট্রাম্পেরও খুব মানে ফ্রেন্ড, খুব মানে একেবারে গুড ফ্রেন্ড। তাকে দেখলেই ট্রাম্প খুশি হয়ে যায়, আই লাভ লাইক দিস ফিল্ড মার্শাল, লাভ ঝাপ দেয়। কেন? সে তাকে বলছে বালুচিস্তান থেকে সব রেয়ার আর্থ, ক্রিটিক্যাল মিনারেলস এইসব নিয়ে তাকে পৌঁছায় দেবে পাকিস্তান। যদিও বালুচিস্তানে যেরকম বিদ্রোহ হচ্ছে, পাকিস্তানের নিজেরই কোনো কন্ট্রোল নাই। যাই হোক, ট্রাম্প এগুলিতে লম্ব জম্প দিতেছে। আবার চীনে গিয়ে তারেক সাহেব এতগুলি চুক্তি করলেন। চীন তো হাওয়াতে কথা বলে না, চীন ডেফিনেট ইনভেস্টমেন্ট প্রপোজাল দিছে। তার মধ্যে মোস্ট অফ দ্য প্রজেক্টস আর ইন পোর্ট এরিয়াস, মংলা, আনোয়ারা যেটা চট্টগ্রামের কাছে, তারপরে পায়রাতেও 2-1টা প্রজেক্ট, এবং কত $1 মিলিয়ন কোথাকার কোন কোম্পানি, সবই ডিটেলস আছে। তো এখন তারেক সাহেব যেই খেলাটা পাকিস্তানিরা খেলে, যে চীন আর আমেরিকাকে একসাথে খুশি রাখা, সেটা তারেক সাহেব কতটা সাফল্যের সঙ্গে খেলতে পারবেন সেটা আমি জানি না। কিন্তু মানে চীনকেও একসাথে খুশি রাখা, চীনেরও এখানে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া, আর আমেরিকাকেও ডিপ স্টেটকেও খুশি রাখা, ইটসেলফ ইজ এ মেজর চ্যালেঞ্জ, ইটস এ হিউজ পলিটিক্যাল চ্যালেঞ্জ। তার মধ্যে আবার একেবারে ইন্ডিয়াকে ওভারলুক
করতে পারা তারেক সাহেবের পক্ষে ডিফিকাল্ট, নানা কারণে ডিফিকাল্ট। হ্যাঁ, আপনারা খোঁজ নিয়ে দেখেন যে জিয়া হত্যার এই যে আসামি সে যে ধরা পড়ছে, সে কোথা থেকে ধরা পড়ছে আপনারা বুঝে যাবেন, আমাকে কিছু বলতে হবে না। তো নানা কারণে তারেক সাহেব এখন শাম রাখবে না কুল রাখবে, যে কথা আছে না একটা, তো কোন দিক রাখবে এই সমস্যায় আছেন। এখন এই জায়গাতে শেখ হাসিনা এগুলি গুরুত্ব দেন না, কারণ শেখ হাসিনা নিজে বহুবার বলছেন আমেরিকাকে আমি যদি সেন্ট মার্টিন দিতে রাজি হইতাম আমি ক্ষমতায় থাকতে পারতাম, কথাটা বোধহয় বল না। কিন্তু শেখ হাসিনা ঢুকলে ওনার সাথে কি হবে, বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে কি করবে, এখানে আমেরিকানদের কোনো অন্য ব্যাপার আছে কিনা। কিন্তু একটা জিনিস আমি জানি যে আমেরিকাদের সাথে ইন্ডিয়া আমেরিকা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ একটা আছে, থাকলেও ইন্ডিয়া আমেরিকাকে ভারতবর্ষের ভূখণ্ড ব্যবহার করে বার্মিজ সিভিল ওয়ার এই গেরিলা গোষ্ঠীগুলিকে সাহায্য দেওয়ার রাস্তা বন্ধ করে রাখছে। এর জন্য আমেরিকানদের বাংলাদেশকে দরকার, এর জন্য আমেরিকানদের রাখাইন করিডোর দরকার, যে রাখাইন করিডোরের জন্য ওরা ইউনুস সাহেব এবং খলিল সাহেব যারা ওনাদের খাস লোক তাদেরকে চাপটাপ দিছে। ওয়াকার সাহেব একসময় ব্লাডি করিডোর বলে গালিগালাজ করলেও এখন ওয়াকার সাহেব মোটামুটি আমেরিকানদের লাইনই আছে, আমেরিকানদের লাইনের বাইরে নাই। ফলে এই জায়গাতে ইন্ডিয়া যেখানে বার্মিজ সিভিল ওয়ারে আমেরিকানদের ইন্টারভেন করার জন্য আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেয় না, এবং ওদের একজন মার্সেনারি ওখানে গিয়ে ট্রেনিং করে ফিরে আসার সময় তাকে অ্যারেস্ট করছে, ম্যাথিউ ভ্যান ডাই, হি স্টিল ইন জেল, এবং তাকে ছাড়ার কোনো প্ল্যান ইন্ডিয়ার নাই, উইল বি ট্রাইড। এই কারণে আমেরিকানরা আমাদের উপর না খুশি, এবং এই জন্যই তাদের কাছে বাংলাদেশের এত গুরুত্ব, যে বাংলাদেশকে ব্যবহার করে বার্মিজ সিভিল ওয়ারে গেরিলা গোষ্ঠীগুলিকে ব্যাক করবে, করে চায়নার যে মায়ানমার করিডোর, চায়না মায়ানমার করিডোর যেটা দিয়ে চায়না বঙ্গোপসাগরে ঢোকার প্ল্যান করে ওইটাকে বানচাল করবে। দিস ইজ দি প্ল্যান। এইটা করলে নিশ্চয়ই চাইনিজরা খুশি হবে না। এখন এই রাখাইন করিডোর দেবে, এর জন্য চাইনিজরা পাল্টা প্রপোজাল দিছে, আপনি দেখেন না তারেক সাহেব যখন গেল যে মায়ানমার চায়না ইকোনমিক করিডোরটাকে বাংলাদেশের ভিতরে এক্সটেন্ড করার প্রপোজাল দিছে। এইটা তো ডাইরেক্টলি কন্ট্রাডিক্টিং দ্য আমেরিকান রাখাইন করিডোর প্রপোজাল, যেটাকে ব্যবহার করে ওরা এখানে অস্ত্র দেওয়ার প্ল্যান করছে বিভিন্ন গেরিলা গ্রুপকে। কারণ মায়ানমারের যে সরকার এটা পুরোপুরি চীনের একদম পেটোয়া সরকার, এইটাকে ফেলতে চায় ট্রাম্পরা। এই জায়গাতে এই বার্মার এই ব্যাপারটা, এই কমপ্লিকেশন, এত সব জিনিস তারেক সাহেব এগুলি কি করে হ্যান্ডেল করবেন, এগুলি চিন্তার অনেক ব্যাপার আছে। তার মধ্যে আবার শেখ হাসিনা ওখানে ঢুকলে এটাকে কিভাবে হ্যান্ডেল করবে, কি করবে। এই জায়গাতে একটা জিনিস আমি আপনাকে বলতে পারি যে ইন্ডিয়ানদের একটা প্রবল চাপ আছে আমেরিকার উপর ফর রেস্টোরেশন অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, যাতে আওয়ামী লীগের উপর থেকে ব্যান্ডটা তুলে এখানে একটা প্রপার মানে একটা ডেমোক্রেটিক একটা ব্যাপার ফিরিয়ে আনা যায়। এই ব্যাপারে একটা চাপ আছে, এবং ইন্ডিয়ানদের এই চাপটাও আছে যে তোমরা বাংলাদেশের রেজিম চেঞ্জ করছো, ইউ ব্রট ডাউন এ লিগালি এস্টাবলিশ গভর্নমেন্ট অফ শেখ হাসিনা। তার ফলে ওইখানে যে পরিমাণ এই ইসলামিক র্যাডিক্যালিজমের গ্রোথ হয়েছে, ইট ইজ গোয়িং টু পোজ এ সিরিয়াস সিকিউরিটি প্রবলেম ফর ইন্ডিয়া। এর জন্য একটা আমেরিকার উপরও প্রেশার যে এই জিনিসগুলি কন্ট্রোল করা। তো অনেকগুলি মানে কাউন্টার অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ না কাউন্টার অ্যাক্টিভ, ওয়ান প্লেইং এগেইনস্ট দ্য অ্যানাদার, এরকম একটা ফ্যাক্টর এখানে কাজ করতেছে। এর জন্য এখানে এন্ড গেমটা প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, কিন্তু ব্যাপারটা যে আরো কমপ্লিকেটেড হবে, অত্যন্ত জটিল হয়ে উঠবে, এই ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই। যে আমাদের তো এখনো বয়স কম, শেখ হাসিনাকে কোন জাজ ফাঁসির আদেশ দেয় সেটা আমরা দেখে নিব। এই যে আপনি একটা কনফ্রন্টেশনের কথা বলেছেন, এগুলি আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মী যাদেরকে এই দস্যু ইউনুস থেকে শুরু করে বর্তমান তারেক রহমান পর্যন্ত, তার আগে জঙ্গিরা, এগুলো আমরা সব জানি, আমি রিপিট করতে চাই না। তারা যে নির্যাতন, হামলা, মামলা সব শিকারের মধ্যে কিন্তু আপনার কথাগুলো তাদের মধ্যে বিশাল একটা উদ্দীপনা সৃষ্টি করেছে। আমার প্রশ্ন হলো নফেল ভাই, এই যে আপনি অল্প বয়সে, আমি জানি না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে যত মানুষকে মন্ত্রী করেছেন, প্রতিমন্ত্রী অনেক করেছেন, কিন্তু পূর্ণমন্ত্রী বোধহয় আপনার মতো কম বয়সে আর কাউকে করেছেন কিনা আমি জানি না। তারপরে আমরা 24-এর পর আপনার যে পরিবর্তনটা দেখলাম, আপনার জীবনের এই যে রাজনৈতিক যে প্রসেসটা, এইটাকে আপনি কিভাবে দেখেন?
ধন্যবাদ হারুন ভাই। আসলে আপনি হয়তোবা মানে আমার ব্যাপারে বলছেন যে ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে নিজেকে নিজের মূল্যায়নের যে জায়গাটা সেটা আসলে করাটা খুবই কঠিন। তবে একটা বিষয় আমি বলতে একটু সংশোধনী আছে। আমি 2016 সালের অক্টোবর মাসে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি আমাকে প্রথম দায়িত্ব দেন। আমি তখন ঢাকা বিভাগ, যেটা কিশোরগঞ্জ থেকে গোপালগঞ্জ, প্রায় 74টি আসন ছিল, সংসদীয় আসন, সেটার সাংগঠনিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব তিনি আমাকে দিয়েছিলেন। সেটা ছিল কেন্দ্রীয় রাজনীতিতে প্রথমবারের মতন আমার মানে অভিষেক। আর 2013 সালে আমাদের নেত্রী তখন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যে কমিটি হয় সেখানে আমাকে সর্বশেষ সদস্য হিসেবে তিনি সংযুক্ত করেছিলেন। এগুলো হচ্ছে আসলে পদ পদবীর বিষয়। কিন্তু আমি বলবো যেটা সৌভাগ্য হয়েছে, একেবারে শৈশব থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যেই মাঠের রাজনীতি, আমাদের যেই দীর্ঘ সংগ্রামের যে ইতিহাস, আমার নিজের যেই বয়স সেটা কম হতে পারে, কিন্তু সেই সংগ্রামের ইতিহাসের সাথে সম্পৃক্ত থাকা এবং সেটা দেখা, সেখান থেকে শেখা, এবং আমাদের দলের নেতাকর্মীদের যে কষ্ট, যেই ত্যাগ, তাদের যেই বিসর্জন, সার্বিকভাবে সেটা দেখার আমার সুযোগ হয়েছিল। আমি আমার বয়স যখন 3 বছর, আমাদের বাড়িতে সেখানে বোমা বিস্ফোরণ ঘটে, সেখানে আমার মা নিহত হন, আমি অল্পের জন্য বেঁচে যাই, আমার ছোট বোন তার আঙ্গুলগুলো উড়ে যায় এবং আরো কয়েকজন সেখানে নিহত হন। তখন আমাকে প্রথম বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে কোলে বসিয়ে সেইখানে তার আমাদের বাড়িতে পরের দিন সাংবাদিক সম্মেলন করেন। আমি বলবো রাজনীতির সাথে হয়তোবা প্রথম আমার হাতে খড়ি হয়েছিল এই পড়াশোনায় হাতে খড়ি হওয়ার আগেই, যে একটা ঘটনার মাধ্যমে। তার পরবর্তীতে আমার বাবার রাজনৈতিক জীবনে বহু কারাবরণ এবং তিনি যে তার যে রাজনীতিটা ছিল, বি এম মহিউদ্দিন চৌধুরী আপনারা জানেন চট্টগ্রামের রাজনীতিবিদ হলেও সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে খুব ভালো করেই চেনেন, যে শ্রমিক শ্রেণীর রাজনীতি এবং মানুষের মেহনতি মানুষের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে যখনই সামরিক শাসন, যখনই স্বৈর শাসন বাংলাদেশে এসেছে, তাকে কারাবরণ করতে হয়েছে, আত্মগোপনে যেতে হয়েছে, এবং এর ফলে শৈশবে আমাদের জীবনটা অত্যন্ত কঠিন ছিল। আমাদের মানে বিদ্যালয় জীবন খুব কঠিন ছিল, পড়াশোনা করাটা খুব কঠিন ছিল, এবং পরবর্তীতে আসলে আমাদের বাড়িটা যেহেতু রাজনৈতিক একটা কার্যক্রমের জায়গা ছিল, সেখানে অনেকের সাথে আমার হাতে খড়ি হয়। এবং আমার মনে আছে আমার বয়স 5 কি 6, সেই সময়টাতে আমার বাবা আমাকে নিয়ে আওয়ামী লীগের তৎকালীন সময় যে কাউন্সিল, যখন বেগম সাজেদা চৌধুরী তখন মানে বাকশাল হওয়ার কারণে জনাব আব্দুর রাজ্জাক তিনি আলাদা হয়ে, হ্যাঁ, তো সেইখানে আমি বলতে গেলে শিশু কাউন্সিলর হিসেবে, তো আমাদের চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের একজন নেতা আমাকে মনে করিয়ে দিচ্ছিলেন, তার কাঁধে চড়ে আমি সেখানে সেই কাউন্সিলেও আমি উপস্থিত ছিলাম। তো আওয়ামী লীগের চড়াই উতরাই সেটা দেখার সুযোগ আমার হয়েছে। আবার একইভাবে 96 সালে সরকারে আসার পরে শান্তি চুক্তি যখন হয়, তখন আমি আমার বাবার সাথে পার্বত্য এলাকায় গিয়েছি। আগরতলাতে যে শান্তি, আমি তখন অনেক ছোট থাকলেও আমার বাবা আমাকে সাথে নিয়ে যেত, কারণ আমার একটা ঝোঁকটা সেটা ছিল ছোটবেলা থেকেই। তো সরকার, রাজনীতি ইত্যাদি দেখার যেহেতু আমার সুযোগটা হয়েছে, তো সেই সুযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আমার যে শিক্ষা জীবন শুরুতেই আমি কিন্তু যখন দেশের বাইরে যাচ্ছিলাম, আমি 16 বছর বয়সেই যাচ্ছিলাম, তখন আমাদের নেত্রী, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যাওয়ার সময় আমাকে বলেছিলেন, আমি তাকে সালাম করতে যাই, তিনি আমাকে বলেছিলেন যে তুমি ফেরত কি আসবে, যে এত কম বয়সে যাচ্ছ? আমি বললাম যে আমি আপনাকে কথা দিচ্ছি আমি ফেরত আসবো, আমি ফেরত এসে আপনার সাথে কাজ করব, এবং আপনি আমাকে যেটা করতে বলেন, সেটা পেশা হোক, সেটা রাজনীতি হোক, সেখানে আমি করবো। এবং সেই কথার সূত্র ধরেই 1-11 কালীন সময়ে লন্ডনে তখন যে কার্যক্রমগুলো ছিল, আবার অন্যান্য দেশেও যে কার্যক্রম হয়েছে, সেগুলো কিছুটা সম্পৃক্ত থাকা বা দেখা বা করার সুযোগ হয়েছিল। এবং পরবর্তীতে মানে দেশে যখন আমাদের 9 সালে সরকার আসে, সেই সময়টাতেও কিন্তু আমি ওই যে পড়াশোনা শেষ করে আমি ওনার কাছে গিয়ে কিন্তু তার নির্দেশনা নিয়েই আবার কিছুটা পেশা জীবন শুরু করি, এবং রাজনীতিতে তিনি আমাকে মানে নানান ভাবে সুযোগ করে দিয়েছেন। তো একটা বিষয় আমার, যেটা আমি বলবো আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, যে আমার অবশ্যই পিতৃ পরিচয় আছে বা শৈশবের একটা অভিজ্ঞতা আমি দেখেছি, কিন্তু বঙ্গবন্ধুর কন্যার সাথে এত ঘনিষ্ঠভাবে কাজ করার, সরকার পরিচালনার যে বিষয়গুলো, দলের সাংগঠনিক নানান বিষয়গুলো, সেগুলো আগে দূর থেকে শুনেছি, কিন্তু
তার সাথে কাজ করার যে সৌভাগ্য, আমি বলবো আমার মানে এই কম বয়সের মধ্যে সবচেয়ে বড় আমি বলবো অর্জন, সবচেয়ে বড় শিক্ষা, এবং একজন রাষ্ট্রনায়ক আমি তার মধ্যে, রাষ্ট্রনায়কোচিত ভূমিকা তার মধ্যে দেখেছি প্রত্যেকটা পদক্ষেপে। এই যে শিশুদের জন্য তার যেই চিন্তা ভাবনা, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তার যেই ভালোবাসা, শিক্ষার প্রতি তার যেই মানে ঝোঁক এবং দক্ষতা নির্ভর শিক্ষা, শিক্ষা ব্যবস্থায় যে আমাদের দীর্ঘদিনের ব্রিটিশ ঔপনিবেশিক যে শিক্ষা এখানে ছিল সেটাকে পরিবর্তন করে স্কিল বেসড এডুকেশন, হায়ার এডুকেশনের চেঞ্জ আনা, এই যে একটা মানে সার্বিক যে চিন্তা চেতনা এবং রাষ্ট্র পরিচালনার নানান বিষয়ে, স্বাস্থ্য থেকে শুরু করে, আমি কোভিড এর সময় দেখেছি মানে কিভাবে তিনি মাইক্রো ম্যানেজ করতে হয়েছে তাকে। আমাদের দেশে আপনি জানেন, আপনি সরকারের কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, যে গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট কিন্তু মানে সেলফ ইনিশিয়েটেড কোনো অর্গানাইজেশন না। সেখানে লিডার যদি একেবারে মানে মাইক্রো ম্যানেজ না করেন, সর্ব বিষয়ে যদি নির্দেশনা না দেন, তাহলে কিন্তু নেতৃত্ব শুধু পদবি দিয়ে হয় না, বা মন্ত্রিত্ব দিয়ে হয় না, বা প্রধানমন্ত্রী হয়েও হয় না। তার নিজের যে প্রজ্ঞা, নিজের যে জ্ঞান, নিজের যে একটা সিনসিয়ারিটি, সেটা না থাকলে এবং সেখানে ডেডিকেশন না থাকলে সেটা কিন্তু হয় না। এবং এটা আমি আমাদের নেত্রীর মধ্যে দেখেছি। হ্যাঁ, পলিসিগতভাবে সরকার পরিচালনায় অনেক ধরনের ভুল হয়। পৃথিবীর কোন সরকার পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এবং পলিসি ডিসিশনের ক্ষেত্রে কিন্তু শতভাগ সঠিক হয় না। কিন্তু আপনাকে দেখতে হবে যে তুলনামূলকভাবে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, 2009 সালের যে রাষ্ট্র, আর 2024-এ তাকে উৎখাত করার আগের যে রাষ্ট্র, রাষ্ট্রের যে মানে দক্ষতা, রাষ্ট্রের যে জনগণের যে জীবন মানে সবকিছু বিবেচনা, একজন শেখ হাসিনা তিনি এই 15টা বছর, 15.5 বছর যেইভাবে করে কাজ করে গিয়েছেন, যেই ডেডিকেশনের সাথে কাজ করে গিয়েছেন, এবং এত মাইক্রো ম্যাটার্স, তিনি ইন্টারন্যাশনাল রিলেশন, আপনি মানে ইউ আর এ ডিপ্লোম্যাট, আমি আপনাকে মানে বলতে হবে না কিভাবে জিওপলিটিক্স ব্যালেন্স করতে হয়, কিভাবে রিজিওনাল পলিটিক্স ব্যালেন্স করতে হয়, কিভাবে সেটার ইম্প্যাক্ট ডোমেস্টিক ইকোনমিতে পড়ে। হ্যাঁ, তো একটা একজন শেখ হাসিনা হচ্ছেন, আমি বলবো মানে অর্থনীতি, রাষ্ট্রনীতি, তারপরে সমাজনীতি, এই সকল বিষয়ে তার যে ব্যবহারিক জ্ঞান, তার যে প্র্যাকটিক্যাল মানে তার যে এক্সপোজার, তা অতুলনীয়, অতুলনীয়। এবং আমার সৌভাগ্য যে আমি তার সাথে কাজ করতে পেরেছি। কারণ ভবিষ্যতে আছে আমাদের কপালে, আমাদের নসিহতে কি লেখা আছে সেটা মানে নসিবে কি লেখা আছে আমাদের মানে এটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না। তবে আমি বলবো যে আমার সমসাময়িক ইতিহাসে এই অঞ্চলে যে মানে এই অঞ্চলে এটা আর কখনো আসবেন কিনা, হ্যাঁ মানে কোন দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, এই যে একটা প্রজন্মের একটা সমাপ্তি, মানে তার প্রজন্মের রাজনীতিদের মধ্যে তো মানে একটা একটা প্রজন্ম আছে, কিন্তু আমাদের প্রজন্মের মধ্যে এই ধরনের সিনসিয়ারিটি, ধরনের ডেডিকেশন আমি মানে সমসাময়িক রাজনীতিবিদদের মধ্যে দেখি না। নফেল ভাই, আপনার আরো আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। একটু একটু আনস্টেবল ছিল, বাট মোটা দাগে আমরা শুনতে পেরেছি। একটা জিনিস, আপনার একটা বোনও তো মারা গেছে, উনি সেই অংশটা যদি আমাদেরকে একটু বলতেন, কারণ আমরা এটা পেপারে দেখেছিলাম যে আপনার আব্বা খুব সম্ভবত ব্যাংককে বা ইয়েতে, মানে আপনার জীবনের যে সংগ্রামের সাথে তো এটাও একটা বড় অধ্যায়, সেই সম্পর্কে হ্যাঁ, অবশ্যই। আমার বোন যে কিনা আমার দেশে, হ্যাঁ আমার বোন সে মানে সেই ছোটবেলায় যখন আমাদের বাসায় বোমা বিস্ফোরণ হয়, তার পায়ে মারাত্মকভাবে আঘাত লাগে, তার আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো উড়ে যায়। এবং পরবর্তীতে সে যখন তার বয়স 19-20 বছর ছিল, তখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, 111 সরকার আমরা যেটা বলি, তখন আমার বাবাকে গ্রেফতার করা হলো। তখন সে প্রচন্ড অসুস্থ হয়ে গেল এবং তার আমরা বুঝতে পারছিলাম না তার রোগটা কি হয়েছে। তো তাকে অনেক জায়গায় দেখানো হলো, কিন্তু তারা সন্দেহ করছিল ক্যান্সার। কিন্তু তৎকালীন সরকার মানে পাসপোর্ট আটকে রাখে, বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি, নানান কারণে আমরা ডায়াগনোসিসও করতে পারছিলাম না। তো বাই দ্য টাইম ডায়াগনোসিস হয় এবং আমরা চট্টগ্রাম থেকে, তখন থাইল্যান্ডে একটা বিমান ছিল, সেটাতে আমরা তাকে অনেক কষ্টে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এবং পরবর্তীতে সেটা তার ক্যান্সার অনেক বেশি স্প্রেড করে এবং সে মানে আউট অফ মানে কন্ট্রোল হয়ে গিয়েছিল ক্যান্সার। তো সে মারা যায়, ইন্তেকাল করে 2008 সালে। এবং দুর্ভাগ্যবশত আমার বাবা তখন জেলে ছিলেন,
তাকে জামিন দেওয়া হচ্ছিল না। তৎকালীন সময়ে যারা কনভিক্টেড, অভিযুক্ত, সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত, তাদেরকে কিন্তু কোর্ট জামিন দিয়ে দিচ্ছিল। কিন্তু আমার বাবা ও দণ্ডপ্রাপ্ত ছিল না, তার ট্রায়াল শুরু হয়েছিল কিন্তু সেটা স্টে করা হয়েছিল, কিন্তু তাকে জামিনেই দেওয়া হচ্ছিল না। এবং বারবার বলা হচ্ছিল যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্টেটমেন্টে সিগনেচার করে দিলে রাতারাতি তার জামিন হয়ে যাবে। তো আমাকে তৎকালীন সময়ে সংস্থাগুলো ডেকে নিয়ে গিয়ে সেটা মানে সাইন করানোর জন্য চাপ দেয়। আমি তখন তৎকালীন আমাদের সাধারণ সম্পাদক অ্যাক্টিং জনাব সৈয়দ আশরাফের সাথে আমি গিয়ে আলোচনা করি। তো সৈয়দ আশরাফ, আমি তাকে অনেক মিস করি। তার যে একটা ডেপথ অফ পলিটিক্স তার যে ছিল, তিনি আমাকে বলছিলেন যে দেখো যে আমি কি অ্যাডভাইস দিব, যে এবিএম মহিউদ্দিন চৌধুরী শেখ হাসিনার কোন জিনিসটা ভালো হয় সেটা তার চাইতে উনি আমার চাইতে ভালো জানেন। তো সুতরাং ওনাকে উনি যেটা ভালো মনে করেন সেটা করতে বলো। আর তোমার বোন যেহেতু মৃত্যু পথযাত্রী, তো সেই ক্ষেত্রে এটা বাবা হিসেবে তার পক্ষ থেকে তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু আমাদের সকলের জন্য সেটা মানে আমরা মানতে বাধ্য। তা আমি এই কথাটা গিয়ে যখন আমার বাবাকে গিয়ে বলি, তো এই যে সৈয়দ আশরাফের যে একটা মানে একটা ফার্স্ট সাইট, যে রাজনৈতিক ভাবে তিনি পদ পদবিতে আওয়ামী লীগের অনেক উচ্চ পদে ছিলেন, কিন্তু একজন মহিউদ্দিন চৌধুরী আওয়ামী লীগের রাজনীতিতে তার যে প্রজ্ঞা এবং নেত্রীর প্রতি তার যে আনুগত্য, সেটার প্রশ্নে তার কোনো দ্বিধা ছিল না। এবং তখন আমি আমার বাবাকে গিয়ে বলার পরে তিনি একদম ফ্ল্যাটলি বলে দেন যে আমি আমার বোন, আমাদের নেত্রীর বিরুদ্ধে আমি স্বাক্ষর করে দিলে কিন্তু আমার মেয়ে বেঁচে যাবে না। আমার মেয়ে যদি হায়াত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু আমার মেয়ে যদি হায়াত না থাকে সে থাকবে না। কিন্তু আমার নিজের হাত দিয়ে আমার বোনের বিরুদ্ধে স্টেটমেন্ট আমি লিখতে পারবো না। তোমরা কোর্ট কাচারি করো, আমার পক্ষে এই নেগোসিয়েটেড বেইল আউট করা আমার পক্ষে সম্ভব না। তো এটাই আমি বার্তাটা পরবর্তীতে আমাদের নেত্রীকে আমি জানিয়েছিলাম, এবং তিনি মানে বলছিলেন যে মানে যেহেতু সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং সেটা তার বিষয় এবং তিনি সেটা অবগত হয়েছিলেন। তো যাই হোক, কোর্টের মাধ্যমে বেল নেওয়ার পরও আমরা যেদিন যাচ্ছিলাম বিদেশে, যাওয়ার পথেই আমার বোন তখন মারা যান। তারপরে তাকে আমরা দেশে নিয়ে এসে জানাজা করিয়েছি। তো সেটাও ধরেন আমি বলবো না যে রাজনৈতিক কারণে, বাট হ্যাঁ, চিকিৎসা সুবিধা যথাযথ সময়ে দিতে পারিনি আমরা, সে অকালে মৃত্যুর মুখে পড়েছে। তবে এই কঠিন সময়গুলোর মধ্যেও আমরা দেখেছি যারা ত্যাগী, মানে বঙ্গবন্ধুর আদর্শের যারা সৈনিক, যারা মানে আমাদের নেত্রীর প্রতি যাদের আনুগত্য প্রশ্নাতীত, এবং আওয়ামী লীগের রাজনীতির প্রতি তাদের মানে এই যে একটা ভালোবাসা, কর্মীদের প্রতি একটা ভালোবাসা, তারা কখনো মানে আপোষ করেননি, আপোষ করবেন না। এর আগেও অনেক রাজনৈতিক পরিস্থিতিতে আমরা দেখেছি অনেক ধরনের এই যে দল ভাঙার প্রচেষ্টা অনেক আগেও হয়েছে। এই সবগুলোর মধ্যেও এই যে এই ধরনের ত্যাগী নেতৃবৃন্দ আওয়ামী লীগে জাতীয় নেতৃবৃন্দ ছিল বলেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দলটাকে ধরে রাখতে পেরেছিলেন, আঁকড়ে রাখতে পেরেছিলেন এবং এক করে রাখতে পেরেছিলেন। আওয়ামী লীগ নিয়ে খেলা সেই ডিপ স্টেট গুলো অনেক আগে থেকেই শুরু করেছে, অনেক আগে থেকে। কারণ তারা জানে যে আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক শক্তি, সেটাকে যদি ভেঙে ভেঙে খান খান করা যায়, তাদের অনুগত বহু দল বাংলাদেশে তারা নেতৃত্বস্থানীয় ভূমিকায় থাকবে এবং বাংলাদেশকে তারা তাদের যে একটা কলোনি সেটার মতন আবার তৈরি করতে পারবে। আওয়ামী লীগ নিয়ে খেলছে কিন্তু এখন থেকে না, এর আগেও কত ভাঙা গড়ার খেলা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ, মূল ধারার আওয়ামী লীগকে কখনো কেউ নিশ্চিহ্ন করতে পারেনি। এবং এখনো আপনি দেখবেন এই যে রিফর্মড আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, হ্যাঁ, তারপরে এই যে আমাদের দলেরই কিছু ব্যক্তিকে নানানভাবে প্রলোভন দিয়ে, এবং আবার কিছু আছে যারা প্রলোভনের মধ্যে পড়ে সেটা করার চেষ্টা করে, আর কিছু আছে একেবারে উন্মাদ প্রকৃতির, মানসিকভাবে স্টেবল ব্যক্তিরা কিন্তু এই ধরনের ফাঁদে পা দেয়। আমি কারো নাম বলবো না, আচার আচরণ ব্যবহারে মানুষকে চেতিরা সবসময় প্রলোভনের মধ্যে পড়তে পারেনি বাংলাদেশে। হারুন ভাই, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? এখন একটু এখন আনস্টেবল, বাট মোটা দাগে আমরা শুনতে পেরেছি। আর যেটা
আমাদের আসলে এই এই আলোচনাটা আমার করার ওইরকম প্ল্যান ছিল না, কিন্তু আপনি যেই আপনার জীবনের যেই কাহিনীটা বর্ণনা করলেন, আমরা কিন্তু ভুলে গিয়েছিলাম যে জননেতা মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের বোমা হামলায় নিজ বাড়িতে নিহত হয়েছিলেন। এটা আসলে আপনি বলার পরে আমার এখন মনে হয়েছে। তো সাথে আমার বন্ধুদের বা আজকে যারা সংগ্রাম করছে তাদের জন্য তো এটা একটা বিশাল অনুপ্রেরণার বিষয়। আপনি যেটুকুন বললেন সেখান থেকে আসলে তো আওয়ামী লীগের নেতা কর্মীদের তো এটাই সংগ্রামের, এরা তো আছে বাংলাদেশকে দেওয়ার জন্য, নেয়ার জন্য খুব কম। এটা আসলে আমি নিজেই এখন একেবারেই বেদনাহত আপনার এই কাহিনী শুনে। এই বিষয়টা আমি নিশ্চিত যারা আজকের এটা শুনেছেন, আমরা শেষের দিকে একটু আপনার কথাগুলো আসছিল না আমাদের আমরা তো আসলে এখন এক একজন সবাই রিফিউজি হয়ে আছি, তো আমাদের এইসব কানেকশন ইত্যাদি খুব একটা ভালো না কারো। বন্ধুরা আপনারা ওটা বোঝার চেষ্টা করবেন যে আমরা মানে আমাদের কোনো জায়গায় আমাদের ইন্টারনেট স্লো, আমাদের এটা হয়তো আমাদের সুদিন আর খুব বেশি দূরে নাই। তো নফেল ভাই, আবার আমি যদি ওই জায়গাটায় ফিরে যাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি যদি আমাদেরকে আরেকটু ওই যে প্রশ্নটা শুরু করেছিলাম, এই যে আপনার এই যে সংগ্রামের এত কিছুর পরে তারপরে দেখা গেল যে এই যে আপনি 2024-এর জঙ্গি উত্থানের পরে আপনি যে আবার অনেকটা খাঁটি সোনা হয়ে, আপনি একা নয়, প্রচুর আমাদের আওয়ামী লীগের সব নেতাদেরই দেখছি, আমি সবার সাথে কথা বলার চেষ্টা করব, আজকে যেহেতু আপনার সাথে কথা বলছি আপনার কথাই বলি। এই যে মনে হলো যে আগুনে পোড়া সোনা হিসাবে একজন মহিবুল হাসান চৌধুরীর আবির্ভাব হলো 24-এর জঙ্গি উত্থানের পর, সে ব্যাপারে কি আপনি দু এক লাইন বলবেন? আসলে 24-এর এই দাঙ্গা বিক্ষুব্ধ সময়টাতে আমি সেখানেও সুযোগ হয়েছিল যে কিভাবে রাষ্ট্রের প্রশাসন যন্ত্র, কিভাবে যারা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকার কথা, বিদেশি শক্তি, অপরাজনৈতিক শক্তি, আমি অনেকে অনেকভাবেই সেই উপাধিগুলো দেয়, যে ডলার খেকো শক্তি, এই যে ষড়যন্ত্রের একটা জাল বিস্তার হচ্ছিল, সেটার ব্যাপ্তিটা জুলাই মাস থেকে শুরু হয়। এবং সেটা উপলব্ধি করতে পেরে কিন্তু আমি তৎকালীন সময়ে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, তাকে আমার পক্ষ থেকে যথাযথ বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের যে প্রশাসন বা সংস্থা যেগুলো ছিল, তাদের ব্যর্থতা বলবো নাকি একেবারে সক্রিয় ভূমিকার কারণে, আমি ব্যর্থতা বলতে চাই না, কারণ যেহেতু আমি অনেক কিছু দেখেছি সেগুলো আসলে প্রকাশ্যে আলোচনা সঠিক হবে না, যেহেতু আমি মন্ত্রী হিসেবে গোপনীয়তার শপথ নিয়েছি, সেই শপথের প্রতি আমার অবশ্যই শ্রদ্ধা এবং সম্মান থাকতে হবে। তবে আমি বলবো মোটা দাগে যে কেউ যদি এখন বলে রাষ্ট্রীয় কিছু সংস্থা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাদের ইনভলভমেন্ট ছিল না আমাদের যে এই যে আমাদের যে পতন হয়েছে, আমাদেরকে যে উৎখাত করা হয়েছে, এবং বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার পরিকল্পনা যে ছিল না, এটা কেউ বলতে পারবে না। এবং অ্যাক্টিভ এন্ড প্যাসিভ পার্টিসিপেশন দুটোই কিন্তু ছিল। অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল, সেটা আমি নিজে দেখেছি, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখেছি। প্রশাসনের ভাই, জঙ্গি মাসুদ জামাতের যে এমপি, সে কিন্তু সুস্পষ্টভাবে বলেছিল যে আমাদের টার্গেটই ছিল শেখ হাসিনা, তারা তো কোনো কিছু গোপন করছে না। তো সেখান থেকে আসলে এটা অ্যাক্টিভ, তাদের উদ্দেশ্যই ছিল কিন্তু শেখ হাসিনাকে হত্যা করা, সেই দিন শেখ রেহানাকে হত্যা করা, যাকে পাবে বঙ্গবন্ধুর উত্তরাধিকার সবাইকে হত্যা করে আপনার এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যে আওয়ামী লীগকে আগামী 5000 বছরের জন্য ভয় ধরিয়ে দেয়া, তারপরে আপনার 1971 সালে তাদের যে পরাজয় সেটার প্রতিশোধ নেয়া। এবং আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, ওরা গণহারে সবার একটাই কথা যে আওয়ামী লীগ এখনো কেন ক্ষমা চায় না, একটু অনুশোচনা করে না। এটা যেন ওদের, আমরা যে বলছিলাম জামাতকে যে তোমরা ক্ষমা চাও, সেটার যেন ওই প্রতিশোধটা নিতে চাচ্ছে যে আওয়ামী লীগও একটু ক্ষমা চাক, এবং আমরা চাইনি কিন্তু আওয়ামী লীগ ক্ষমা চাক। এইরকম একটা আধিপত্য চিন্তার জগতে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের, আমার কাছে সেই রকমই কিন্তু মনে হয়েছে। সরি নফেল ভাই, আপনি আপনার কথা বলেন। না, অ্যাবসলিউটলি, আপনি
এই যে মানে বঙ্গবন্ধু কন্যাকে যে হত্যা করতে চেয়েছিল সেই দিন 5 তারিখ ঘটনাচক্রে আমি সকালে গণভবন কম্পাউন্ডে আমরা ছিলাম, আমি রাতের বেলা অ্যাকচুয়ালি 4 তারিখ গণভবন মানে মূল ভবনে না, সেখানে যে পেরিফেরিতে একজনের বাড়িতে আমি সেখানে ছিলাম, কারণ আমি ভাবছিলাম যে আজকে রাতে আমার এখানে থাকার প্রয়োজন আছে। তিনি আমার মাতৃসম প্রধানমন্ত্রী, তো আমরা সেখানে রয়ে গিয়েছিলাম। তো সকালবেলা যখন 5 তারিখ সকালবেলা আমি আসলে আমার নিজের ঘরে যাই যে আবার ফ্রেশ হয়ে বাড়িতে আসার জন্য, ততক্ষণেই যে এত ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে এটা তো আসলে দিনের আলোর মতো পরিষ্কার যে পরিকল্পিতভাবে সেখানে সরকার উৎখাতের কাজটা হয়েছে। আর তার অনেক আগেই আমরা যখন দেখছিলাম যে অনেক রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায় গিয়ে সরকার প্রশাসনের অনেক অবস্থান থেকে কিন্তু আমাদের নেত্রীকে ভুল বার্তা দেওয়া হচ্ছিল, বারংবার ভুল বার্তা দেওয়া হচ্ছিল যে রাজনৈতিক, দেখুন মানে আওয়ামী লীগের যে নেতাকর্মী সারা দেশে তখন ছিল বা এখনো আছে, তারা যদি মানে আগস্ট মাসের শুরু থেকে যদি আমরা যদি সবাই রাজধানীতে চলে আসতাম এবং সেখানে যদি আমরা সেখানে অবস্থান নিতাম, এই জঙ্গিরা কোনোভাবেই যেই চূড়ান্ত একটা আক্রমণের পর্যায়ে গিয়েছিল সেটা তাদের পক্ষে করা সম্ভব ছিল না, হতো না। কিন্তু সেটা তারা করতে পেরেছে, কারণ নানান জায়গা থেকে আমাদের নেত্রীকে বিভ্রান্ত করে বলা হচ্ছিল না সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, আরেকদিন সময় দিন। এই যে আর সময় দেওয়ার প্রেক্ষাপটের মধ্যে লাশ পড়ছে, লাশ যত পড়ছে ক্ষোভ তত বাড়ছিল, এবং সেই ক্ষোভটাকে সরকার বিরোধী ক্ষোভে রূপান্তর করার একটা ব্যাপক একটা পরিকল্পনা না শুধু, সেটা বাস্তবায়িত হয়ে গিয়েছিল। আপনি দেখবেন যে একটা এমবাসি যেই দিন সমগ্র বাংলাদেশে একটা মৃত্যুর ঘটনাও ঘটেনি, একেবারে শুরুতে অলরেডি সে এমবাসি 6টা মৃত্যুর কথা বলে কন্ডোলেন্স জানিয়ে দিয়েছে। অর্থাৎ তাদের পরিকল্পনাতে ছিল আজকের দিনে 6 জন মারা যাওয়ার কথা, আগামী দিনে 8 জন মারা যাওয়ার কথা, তারপরের দিন 16 জন মারা যাওয়ার কথা, তারপরের দিন 32 জন মারা যাওয়ার কথা। এই যে একটা মেটিকুলাস ডিজাইনের যেই পরিকল্পনা যে লাশ লাগবে, লাশের বিষয়টা যেহেতু আগে থেকে ছিল, তারা অগ্রিম শুরু করে দেয় সমবেদনা জানানোর বিষয়টি। এবং আপনি দেখবেন যে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলা হয়, কিন্তু যারা দায় মুক্তি নিয়েছে তারা তো ক্ষমা দূরের কথা, তারা বরঞ্চ তাদের যেই জঙ্গি হামলার কারণে মানুষ মেরেছে তারা, সেগুলোর জন্য তারা এখন ক্রেডিট নিচ্ছে। তারা প্রকাশ্যে বলছে আমাকে পুলিশকে মারতে হয়েছে, আমাকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মারতে হয়েছে, মানুষ না মরলে শেখ হাসিনার পতন হতো না। এই যে হাসিব ছেলেটা একটা ডিবিসি টিভিতে একটা ইন্টারভিউতে বলছিল, সে আমাকে সেই 3 জন যখন আলোচনা করতে এসে আমাদের সাথে আলোচনা করে, তখন কিন্তু সে নিজেই সেখানে বলছে যে অনেক এলিমেন্ট তাদের আন্দোলনে ঢুকে গিয়েছে, তাদের আন্দোলন নিয়ন্ত্রণ করছে, তাদের আন্দোলন তাদের হাতে নেই, সে নিজেই কিন্তু বলছিল। এখন যেহেতু তারা বিজয়ী হয়েছে, আমরা উৎখাত হয়েছি, তাই এখন সে সেগুলোর ক্রেডিট নিচ্ছিল। কিন্তু সেই সময়টাতে কিন্তু সে শঙ্কিত হয়ে পরিষ্কার ভাবে যখন এগুলো বলছিল, তার পাশে থাকা সার্জিস আর হাসনাত বিচলিত ভাবে এই যে বিষয়গুলো যে প্রকাশ্য হয়ে যাচ্ছে, তারা যে স্পোক্স পার্সন, পিছন থেকে যে আরেকটা শক্তি কলকাঠি নাড়ছে, জঙ্গিরা যে ঢুকে গিয়েছে, এই সার্জিস পরিষ্কার করে বলছিল যে এমন এমন লোককে আমাদের মিছিলে দেখলাম, তাদেরকে আমরাই চিনি না, তারা ইতিমধ্যেই মানে এমন মারণাস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা ক্যাম্পাসে ঢুকে গেল ইউনিভার্সিটির, যে সেগুলো আসলে আমরাই তো পরিকল্পনা, আমাদেরকে তারা এক ধরনের যেটা বলা হয় যে মানে এক্সকিউজ দিচ্ছিল, এক্সকিউজ। হ্যাঁ, হাসনাত সেখানে বারংবার করে বলছিল যে তারা তারা এক ধরনের আন্দোলন করছে, কিন্তু পেছন থেকে সেটাকে আরেক ধরনের আন্দোলনে পরিণত করার জন্য একটা ব্যাপক শক্তি নেমেছে। কিন্তু তারা আবার ওই শিবিরের কথা সেভাবে করে বলছিল না। আমরা কিন্তু সেটা জিজ্ঞেস করেছিলাম যে শিবির তো এখানে নেমে গিয়েছে, তারা বলছিল হয়তোবা নেমে গিয়ে থাকতে পারে, বা বিএনপি থেকে বা অন্যান্য জঙ্গি গোষ্ঠী থেকে এখানে অ্যাসাইল্যান্ড যারা, তারা তো ভিতরে ঢুকে গিয়েছে। তারা কোনোভাবেই কোনো বিষয়ে একমত হবে না, এবং তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়াই ছিল যে তারা শুধু কথাই বলবে, তারা কোনো সিদ্ধান্ত দেবে না, তারা জিইয়ে রাখবে, তারা সেনাবাহিনী নামা পর্যন্ত অপেক্ষা করবে, নামার পরে কারফিউ হবে, সেখানে তারপরেও সেখানে প্রাণহানি ঘটবে, প্রাণহানি ঘটে একটা মানে রেজিম চেঞ্জের দিকে যাবে, সেটা কিন্তু তারা আগে থেকে প্রশিক্ষিত ছিল।
এবং তাদের প্রশিক্ষণটা কিন্তু বেশ, আমি বলবো, পোক্ত প্রশিক্ষণ। কারণ যেখানে বিলিয়ন ডলারের ভূমিকা থাকে, যেখানে বড় বড় দেশগুলো রেজিম চেঞ্জ করার একটা পরিকল্পনা থাকে, সেখানে তো আসলে মানে তাদের বয়সী কিছু সন্তান ছেলেরা সেটা তো মানে ওভার কনফিডেন্সটা দেখাবেই, এবং দে ওয়ার ভেরি কনফিডেন্ট। আবার শঙ্কিত, যদি পরিকল্পনা ফেল হয়ে যায় তখন তাদের কি হবে। ইতিমধ্যেই আমরা তারা নানানভাবে বার্তা দিচ্ছিল যে তারা সরকার বিরোধী নয়। এমনকি সার্জিস তার যে ভিডিওতে বঙ্গবন্ধুকে নিয়ে ভাষণ দিচ্ছে, সেটা আমাদের নেত্রীকে একটা মাধ্যম দিয়ে পাঠিয়ে দেয় যে আসলে ছাত্রলীগ। হ্যাঁ, তো এই যে একটা ক্যামোফ্ল্যাশ করা, এটা কিন্তু পরিকল্পিত সবই। আপনি দেখবেন যে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছে, তার পরবর্তীতে যে মন্ত্রী পরিষদ শপথ নিয়েছে, সেটা তো আওয়ামী লীগের বাইরের মন্ত্রী পরিষদ ছিল না। ঘরের শত্রুই বিভীষণ যে কথাটা বলা হয়, খন্দকার মোশতাক সেখানে ব্যবহৃত হয়েছে বলবেন নাকি? এই যে অনেক খন্দকার মোশতাক, সেদিন খন্দকার মোশতাক, তারপরে মেজর এই যে ডালিম, কর্নেল হুদা, এরা ছিল। এবং আজকের সময়ে যে এই যে একটা একই ধরনের চক্র ছিল না, যে পলিটিশিয়ান, আবার ইয়াং পলিটিশিয়ানরা তখন সেখানে যারা ওই যে মানে বিচ্ছিন্নতাবাদী বা তৎকালীন সময়ে যারা নকশাল আন্দোলন করত বা তথাকথিত উগ্র সমাজতান্ত্রিক আন্দোলন বলে এটা রাজনীতি করেছিল বঙ্গবন্ধুর সময়ে, একই মানে প্রসেসের লোকেরাই কিন্তু দেখবেন এই 24 আগস্টের সাথে সংযুক্ত। আদিলুর রহমান যদি বলেন, তার ব্যাকগ্রাউন্ড দেখবেন সেই উগ্র জাসদ বাহিনীর, তৎকালীন বন্ধুর প্রতি তার যে ঘৃণা, আওয়ামী লীগের প্রতি তার যে ঘৃণা, এই একই গোষ্ঠী যেটা মানে বঙ্গবন্ধুকে ঘৃণা করা, বাংলাদেশের অস্তিত্বকে প্রশ্ন করা, এবং বারবার পাকিস্তানের সাথে একটা ফেডারেল স্টেট করবার মানসিকতার লোকেরা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা বাহিনীতে থাকতে পারে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, তারা সরকার প্রশাসনে থাকতে পারে, তারা সচিব হতে পারে, তারা ডিপ্লোম্যাট হতে পারে, তারা রাজনীতিবিদ হতে পারে। এই গোষ্ঠীগুলো কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে উৎখাত করার জন্য একত্রিত হয়ে কাজটা করেছে। এখন আমরা পেছনের দিকে দেখবো নাকি সামনের দিকে দেখবো, সেটা এখন আমি মনে করি আমাদের ভাবতে হবে যে পেছনের যে মীর জাফর, খন্দকার মোশতাক, এরা ছিল, সব সময় ছিল বাংলাদেশের রাজনীতিতে। আমরা তাদেরকে চিনতে পারিনি, নিয়ন্ত্রণ করতে পারিনি, ভুল মানুষকে ভুল ভাবে মূল্যায়ন আমরা করেছি, হয়তোবা সেটাই ব্যর্থতা থাকতে পারে। সেই ব্যর্থতা বাদ দিয়ে এখন সামনের দিকগুলোতে হারুন ভাই, আমি মনে করি আমাদের তৃণমূল থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যায়ে সবাই এখন আমরা সম্মুখ সমর, আমরা যদি বলি আন্দোলন, সংগ্রাম, প্রতিরোধ, হ্যাঁ, সম্মুখ সমর বলতে সেটাই আমরা বোঝাই, সেইটার প্রস্তুতির দিকে আমরা এখন ধাবিত হচ্ছি। কারণ আওয়ামী লীগ সবসময় সংগ্রামের মাধ্যমেই ওই যে থেকে মানে খাঁটি সোনায় পরিণত হয়েছে, এবং এটাই কিন্তু আওয়ামী লীগের সেই রাজনীতি, জন্মলগ্ন থেকেই সেই রাজনীতি। এবং সামনের দিকে গুলোতে আমি মনে করি আমাদের এই যে কর্মীদের, এত কর্মী আজকে কারাগারে, এতজন না খেয়ে থাকছে, এই ধরনের অমানসিক কষ্ট বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কখনো হয়নি। এবং এর মাধ্যমে একটা আওয়ামী লীগের একটা প্রজন্ম তৈরি হয়ে যায়, যারা ভবিষ্যতে রাজনীতিতে এই অপশক্তিকে প্রতিহত করার জন্য যা যা করতে হয় তাই তারা করবে বলে আমি ব্যক্তিগতভাবে সেই ধারণাটা করি।